শ্রমিকদের যদি আমার শারীরিক সামর্থ্য এবং তাদের মানসিক সামর্থ্য না বাড়াতে পারি তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে না। প্রোডাক্টিভিটি না বাড়লে আমাদের লেবার ওয়েজ যদি আমরা নিয়ম করে বাড়ায় কোনো লাভ হবে না। আমরা আমাদের কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবো। 178 টাকা যেটা চা শ্রমিকদের, এটা তো একটা অমানবিক। আমাদের ওয়েজ কম কিন্তু প্রোডাক্টিভিটিও কম। এই দুষ্ট চক্র বা ভিসিএস সার্কেল থেকে আমরা কিভাবে বের হব? মজুরি শুধু শ্রমের দাম নয়, মজুরি হলো শ্রমিকের খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং অন্যান্যর ভিত্তি। তা বাংলাদেশে আনফর্চুনেটলি একটা ব্যাপার হলো যে আমাদের তো আমরা লো লেবার কান্ট্রি হিসেবে পরিচিত, হলো আমার লো লেবার কস্ট কান্ট্রি হিসেবে, কিন্তু এটার কারণ একটা আছে, আমাদের কিন্তু সেই সাথে লেবার প্রোডাক্টিভিটিও কম। এটা এই অন্যান্য দেশ যেগুলো আছে আমাদের কম্পিটিটর কান্ট্রি, সেই তুলনায় আমাদের প্রোডাক্টিভিটিও কম। সুতরাং এখানে একটা ভিসিএস সার্কেলের মতো যে আমরা যদি আমাদের ওয়েজ যদি বেশি বেড়ে যায়, সেই সাথে কিন্তু আমাদের কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবো। এবং এর সাথে আরও কিছু ব্যাপার আছে যে কি কারণে ইন্ডিয়াতে গার্মেন্টস আগে বেশি তেমন এখন পর্যন্ত খুব একটা সফল হয়নি, যদিও তারা অনেক দিক দিয়ে আমাদের চেয়ে শ্রমিক ল এবং আরও অন্য প্রোটেকশন প্লাস অনেক দিক দিয়ে ওয়েজ প্রোটেকশনের দিকে ভালো, কিন্তু তেমন হয়নি। কেন বাংলাদেশে কেন একদিন থেকেছে, এটাও একটু চিন্তা করে দেখতে হবে। এটা চিন্তা করলে অনেক কিছু অপ্রিয় প্রসঙ্গ আসে, কিন্তু এখানে একটা যেই ব্যাপারটা আছে যে আমাদের ওয়েজ কম কিন্তু প্রোডাক্টিভিটিও কম। এই দুষ্ট চক্র বা ভিসিএস সার্কেল থেকে আমরা কিভাবে বের হব? তা আমাদের প্রোডাক্টিভিটি কম হওয়ার একটা বড় কারণ হলো যে আমাদের শ্রমিকদের শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য, এটার ব্যাপারটা। এবং শারীরিক মানসিক সামর্থ্যের একটা বড় ব্যাপার হলো যে কিভাবে বড় হয়েছে। এবং সোজা কথা পুষ্টি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং আমরা অনেকেই জানেন যে আমাদের দেশে যে একটা ক্লিয়ার একটা ক্লাস ডিভাইড দেখা যায়, যে এটা সবকমে যে কারা ভালো খেয়েছে ছোটবেলা থেকে, কারা ভালো খায়নি, এটা খুব ভালোভাবেই দেখা যায় এটা। এবং এটা চাইল্ডহুড স্টান্টিং একটা খুব বড় প্রবলেম। এবং ছোটোবেলায় যদি ভালো মতো না খেতে পারে তারা কিন্তু এটা যারা খেয়েছে তারা বুঝতে পারে না, কিন্তু তাদের শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য সব কিছুই অনেক থাকে। সুতরাং এই আমাদের শ্রমিকদেরকে একটা ভালো জীবন মান দেওয়ার একটা বড় ব্যাপার হলো অনেক কিছু। হ্যাঁ, খাদ্য, বাসস্থান, চিকিৎসা সবই আছে, কিন্তু খাদ্যটা সবচেয়ে বড়, সবচেয়ে প্রাথমিক দায়িত্ব। তা আমি তো পলিটিক্যাল ইকোনমিতে পড়েছি, আর এতে পলিটিক্যাল ইকোনমিতে একটা বড় দেখা যায় যে কোরিয়া, জাপান, তারপরে চায়না, এই সকল দেশ যারা যে ডেভেলপড হয়েছে, তাদের ডেভেলপমেন্টের একটা প্রথম দিকের একটা প্রাথমিক শর্ত ছিল তারাও কিন্তু লো লেবার ওয়েজ কান্ট্রি ছিল। তারা কিন্তু একদম কম লেবার ওয়েজেই করে তারা এক্সপোর্ট বেস করে এভাবেই তারা করেছে, তাদের শ্রমিকদের খুব একটা অধিকারও দেয়নি। কিন্তু তারা একটা জিনিস এনশিওর করেছিল যে তাদের লেবারদেরকে কম কস্টে ফুড সাপ্লাই দিয়েছিল। এটা করার জন্য তার পলিটিক্যালি বিভিন্ন আশ্রয় নিয়েছিল। এতে করে এমনকি এখনও যদি দেখেন আপনি যে মালয়েশিয়া বা অন্যান্য দেশ বা তাদের অতীতের থেকে যদি আমরা দেখি, তারা কিন্তু তাদের খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এবং আনফর্চুনেটলি বাংলাদেশ হলো আমরা এমন একটা খারাপ পরিস্থিতিতে আছি যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এই সবজি, চাল বা এই বেসিক খাবারের দাম কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ। সুতরাং আমরা এটা একটা খুবই খারাপ পরিস্থিতি। আমাদের এখানে ওয়েজ কম, কিন্তু সেই সাথে আমাদের এখানে খাবারের দাম খুব বেশি। একটা শ্রমিক যদি ভালো মতো ভরপেট ভালো খাবার, শুধু ভাতই তো না, সেই সাথে তার অন্যান্য ভালো ভালো কিছু খাবার, ফলমূল, ডাল, একটু অ্যানিমাল প্রোটিন এবং অন্যান্য তো লাগবে, তাই না? এসব যদি না খেতে পারে তাহলে সে কাজ করবে কিভাবে? সুতরাং এটা একটা টপমোস্ট প্রায়োরিটি যে আমাদের সুষম খাদ্য এবং ভালোভাবে আমাদের শ্রমিকদেরকে সাপ্লাই দিতে হবে, এবং এটা একটা টপ প্রায়োরিটি। তো এটা কিভাবে সম্ভব? তা আমি জানি যে ম্যানিফেস্টো এবং অন্যান্য নানা রকম প্রোগ্রামের কথা নেওয়া হয়েছে যে কীভাবে শ্রমিকদের কাছে আমরা কম মূল্যে খাবারের সাপ্লাই দিতে পারি। তো এর জন্য অনেক কিছু যেমন বেশ কিছু প্রোগ্রাম কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থেকে এবং পাইলট বেসিসে নেওয়া হয়েছিল যে শ্রমিকদের কাছে কম মূল্যে সাবসিডাইজড এবং অন্যান্যভাবে তাদের কেমন করে খাবার দেওয়া যায়, এবং কিছু পাইলট বেসিসে চলেছে। এটাকে যেহেতু এই সরকার এখন সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামে অনেক কিছু এক্সপ্যান্ড করছে, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কার্ড, সেই সাথে আমি জানি না এই প্রোগ্রামটা এক্স্যাক্টলি এখন কি পর্যায়ে আছে, কিন্তু আমাদের যে শ্রমিক যারা আছে, ধরেন যে 2 কোটি বা 3 কোটি, এদের সবার কাছে যদি সুষম খাদ্য সাবসিডাইজ প্রাইসে পৌঁছানো যায়,
এটা একটা যুগান্তকারী পরিবর্তন হবে। এবং এটা আমি বলছি না যে এটা সরকার দায়িত্ব নেবে, কারণ আমরা জানি যে সরকার দায়িত্ব নেওয়া মানেই সেখানে দুর্নীতি, সেখানে ইনএফিসিয়েন্সি এবং অন্যান্য অনেক কিছু হবে। সুতরাং এখানে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেতে হবে। এবং এখানে যদি একটা মানে ফিক্সড একটা কাস্টমার বেজ আছে, কিছু কিছু ফ্যাক্টরিতে আমি জানি যে সাভার্বে অন্যান্য ইয়েতে তারা ফ্যাক্টরির মধ্যে তাদের শ্রমিকদেরকে মানে কম মূল্যে ক্যান্টিন থেকে বা অন্যান্য ইয়েতে খাবার সাপ্লাই করে, চাল ডাল এবং অন্যান্য করে। কিন্তু এটাকে পুরো ব্যাপক করতে হবে, মোটামুটি যাবতীয় সকল শ্রমিককে যেন এর মধ্যে আনা যায়, যে এখানে প্রাইভেট সেক্টরই হবে, যেন এখানে সরকারি দুর্নীতি বা ইনএফিসিয়েন্সি না আসে। সুতরাং প্রাইভেট পার্টনারশিপ করে যদি এটা সাপ্লাই করার জন্য একটা সিস্টেম আমাদের দাঁড় করানো উচিত। এটা একটা রাষ্ট্রীয় প্রয়োজন, কারণ শ্রমিকদের যদি আমার শারীরিক সামর্থ্য এবং তাদের মানসিক সামর্থ্য না বাড়াতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে না। প্রোডাক্টিভিটি না বাড়লে আমাদের লেবার ওয়েজ যদি আমরা নিয়ম করে বাড়ায় কোনো লাভ হবে না, আমরা আমাদের কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবো। তো এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন জাস্ট একটা বলি যে নিউ ইয়র্কের অনেকে জানে যে মামদানি নতুন মেয়র হয়েছে, তার কিন্তু একটা ইলেকশন একটা বড় প্লে ছিল। আপনারা অনেকেই জানেন যে নিউ ইয়র্ক অত্যন্ত কস্টলি একটা শহর। তো অত্যন্ত কস্টলি শহর কারণের জন্য অনেক কিছুই ওখানকার যারা, ওখানেও তো প্রচুর শ্রমজীবী আছে, মানে একটা বড় লোকের শহরেও তো মানে হোটেলের কর্মচারী, ট্যাক্সি ড্রাইভার হতে শুরু করে মানে সব ধরনের লোক আছে। তাদের কাছে একটা প্রাইসড আউট হয়ে যাচ্ছিল, তারা এমনকি বেসিক ফুড এবং এটা করার জন্য তার একটা বড় প্লেজ ছিল যে সে এই ইয়েতে সাবসিডাইজ গ্রোসারি সাপ্লাই করবে বিভিন্ন এলাকাগুলোতে যেখানে গরিবরা থাকে, এবং সেটা সে কাজ শুরু করে দিচ্ছে। সবাই এটা বলেছিল হ্যাঁ দিস ইজ সোশ্যালিজম, দেশে এটা ইয়ে করা এটা তো গভর্নমেন্টের কাজ না। বাট কিন্তু এটা কিন্তু তার জিতার একটা বড় কারণ এই বেসিক খাবারটা, এই বিশেষ করে সবজি মানে এবং অন্যান্য একটু মাংস এবং অন্যান্য, এটা তাদের কাছে পৌঁছানো, এটা তাদের জীবনের জন্য একটা বড় পরিবর্তন। সুতরাং আমি অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি না, শুধু এটাই আশা করব যে, কারণ বিশেষ করে আমি যেটা শকিং যেটা দিয়ে শুনলাম 178 টাকা যেটা চা শ্রমিকদের, এটা তো একটা অমানবিক, এটা তো দৈনিক মজুরি, তাই না? মানে দৈনিক এটা চিন্তা করা যায়, এটা মানে তাদেরকে যদি 25 দিনও কাজ করে তাহলে তার মানে বেতন কত দাঁড়ায়। তা আমাদের গার্মেন্টস শ্রমিকদের বেতন আরেকটু বেশি একটু, কিন্তু মানে এটা তো অবশ্যই চা শ্রমিকদের এটা মানে অবশ্যই আমাদের স্টেপ নিয়ে এটাকে মানে শীঘ্রই একটা মানবিক পর্যায়ে আনতে হবে। কিন্তু অন্যান্য মানে এই শ্রমিক ওয়েজ বাড়ানোর সাথে সাথে আমাদের চিন্তা করার আগে যে আমাদের বাজার অর্থনীতি, বিশ্ব অন্যান্য ফ্যাক্টরগুলো চিন্তা করার কারণে আমাদের একটু এভাবে আগাতে হবে। শুধু সরকার আইন করবে এবং এই সুযোগ দিবে, ওটা দিবে, এই সব কিছু করা সবসময় সম্ভব না। আমরা অত্যন্ত সীমিত সামর্থ্যের দেশ, কিন্তু এই বেসিক খাবারের সাপ্লাইটা, এটা যেন শ্রমিকরা যারা কাজ করছে, যাদের উপরে দেশের মানে পুরা অর্থনীতি চলছে, তাদের কাছে পৌঁছানো যায়, এটার জন্য অবশ্যই আমাদের একটা সিস্টেম দাঁড় করাতে হবে, ন্যাশনাল সিস্টেম। ধন্যবাদ।